মানে অনেকেই এই কথাটা বলেন যে এই সরকারের হানিমুন পিরিয়ড, কিন্তু এই সরকারের তো আসলে হানিমুন পিরিয়ড মানে হওয়ার কথা না, কারণ এই সরকার, বিএনপি সরকার তো নতুন না। মানে বাংলাদেশের মাটি মানুষের সাথে এবং একেবারে আমি যদি বলি তৃণমূল পর্যন্ত যেই দলটির মানে সাংগঠনিকভাবে যাদের বিস্তৃতি আছে সেটি হচ্ছে বিএনপি। সুতরাং এত পুরাতন একটা দলের আবার আপনি হানিমুন পিরিয়ড দিবেন, মানে এইটার অর্থ অবশ্য আমি একটু কম বুঝি। সেটা হচ্ছে যে তারা ক্ষমতায় এসছে, 2/3 মেজরিটি নিয়ে এসছে, মানুষ তাদের প্রতি আস্থা রেখেছে, এবং তারা আসলে যেই ইশতেহার বলেন এবং আমি যদি বলি যে ঐকমত্য কমিশনে আমাদের বহুদিন আলাপ আলোচনার পরে 31টিরও বেশি রাজনৈতিক দল আমরা আলাপ আলোচনা করেছি এবং একটা গণভোট হয়েছে একেবারে 4টি প্রশ্নের উপরে। সেখানে এই গণভোটের জন্য প্রচারণা করেছেন তাদের প্রত্যেক রাজনীতিবিদরা সেই দলের, একেবারে আমি যদি বলি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী, ইনারা যে আসলে এই পক্ষে প্রচারণা করেছে, প্রত্যেকে প্রচারণা করেছে যারা আসলে যারা এখন সংসদে বসে আছেন। সুতরাং এই যে একটা ফাঁকি, তাহলে এখন যখন এত প্রশ্নের অবতারণা ওনারা করছেন সংসদে, তাহলে তখন কেন এই প্রশ্নগুলো আসেনি? ধরেন এখন ওনারা বলছেন গণভোট সংবিধানে নাই, গণভোট অবৈধ, এই কথা যখন বলছেন তখন হচ্ছে আমাদের প্রশ্ন আসে, তাহলে এর আগে কি বৈধ ছিল? তাহলে নির্বাচনের আগে কেন ওনারা সম্মত হয়েছিলেন? তাহলে জনগণের সাথে এক ধরনের প্রতারণামূলক আচরণ ওনারা করেছেন। এবং এটি কিন্তু বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব উনি কিন্তু বলেছেন, উনি মানে স্পিকার হওয়ার আগে উনি বলেছেন যে এটি আসলে যদি আমরা না করতাম তাহলে নির্বাচন হতো না বা নির্বাচন পিছিয়ে যেত, সেজন্য আমরা আসলে এই গণভোটের পক্ষে প্রচারণা করেছি। সুতরাং এই যে মনের মধ্যে একটা এবং বাইরে আরেকটা, জনগণের সাথে এটা সুস্পষ্ট প্রতারণা। এবং দেখেন খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই যে কয়েকটি অধ্যাদেশের কথা বলা হচ্ছে, বিশেষ করে 11টি অধ্যাদেশ যেটি বাতিলের কথা বলছে, এবং সেটি কোনো সুনির্দিষ্ট করে যদি বলি, এখানে হচ্ছে একটা বিষয়ই সামনে আসছে বারবার করে, সেটা হচ্ছে যখন নির্বাহী ক্ষমতা কমে যাচ্ছে যেই অধ্যাদেশের জন্য, সেই অধ্যাদেশ তারা বাতিল করে দিতে চাচ্ছেন, এবং যেই অধ্যাদেশ এখন হয়তো প্রয়োজনই নাই, যেটা বিশেষ সময়ের জন্য করা হয়েছে, সেই অধ্যাদেশ আবার বলবৎ রেখে দিতে চাচ্ছেন যাতে তাদের এই নির্বাহী ক্ষমতাটা আরও তারা প্রয়োগ করতে পারে। সুতরাং এই যে নির্বাহী ক্ষমতার একটা ব্যালেন্সের কথাই তো আমরা আসলে বলছিলাম, যে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি 5 আগস্ট পরবর্তী সময়, আমরা বলছিলাম যে এই পাওয়ার ব্যালেন্স করা। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে এই আইনগুলো বিশেষ করে বিচার বিভাগের সচিবালয়ে বা বিচারক নিয়োগ এবং গুম সংক্রান্ত যে আইন, এগুলো তারা আরেকটু যাচাই বাছাই করে নতুন করে করতে চান, সেটার ব্যাপারে আপনারা কি বলেন? দেখেন, এটি তো তাহলে একেবারে ল্যাপস করে দেওয়ার যেই ব্যাপারটা ওনারা মন্তব্য করেছেন, তো এটির তো দরকার ছিল না। ওনারা যদি সৎ নিয়তি থাকতো যে না ঠিক আছে, আমরা এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা চাই, তারপরে মানে এই বিচার বিভাগের আলাদা আমরা সচিবালয় করব, এবং পুলিশ সংস্কার কমিশনের আলাদা একটি কমিশনের মাধ্যমে আমরা আইজিপি নিয়োগ করব, এবং এই যে স্বতন্ত্র জায়গাগুলো প্রাতিষ্ঠানিক দলীয়করণ আমরা চাই না, এই জিনিসগুলো যদি আসলে ওনাদের মনের মধ্যেই থাকতো, তাহলে ওনারা ল্যাপস করে দেওয়ার কথা কেন বলছেন? কারণ আইন তো পরবর্তীতে সংশোধন আনা যায়। সুতরাং এই যে 11টা অধ্যাদেশ গত অন্তর্বর্তীকালীন সরকারে এটি যাচাই বাছাই হলো, সেখানে মন্তব্য থাকতে পারে, সংশোধন আনা যেতে পারে, কিন্তু এটি ল্যাপস করে দেওয়ার পেছনে যুক্তি কি, এটিও তো তারা পরিষ্কার করছেন না। এখন দেখেন এখানে কেন সন্দেহের উদ্রেক হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখছি যে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই এই প্রতিষ্ঠানগুলো যেভাবে করে দলীয়করণ করা হচ্ছে, আপনি দেখেন যে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ থেকে শুরু করে আজকে এই বিসিবির যে নতুন কমিটি হলো, সেটি তো বিসিবি আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এখানে অনেকেই বলছে, আমি বলছি না, বিএনপি ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। সুতরাং এই যে পারিবারিক একটি কমিটি দেয়া হলো যে অমুকের ছেলে তমুকের মেয়ে, এই দিয়ে মানে অমুকের ছেলে তমুকের বউ, এবং এই দিয়ে যখন একটি কমিটি করা হয় তখন প্রাতিষ্ঠানিক দলীয়করণের চূড়ান্ত পরিস্থিতিতে আমরা এখন আছি। সুতরাং এই অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে তারা যে আবার আসলে সেই জায়গাতেই তাদের নির্বাহী ক্ষমতা কমানোর দিকে যাচ্ছে, মানে কমাবে না, এটি তো আসলে বলাই যায়। এবং দেখেন এই যে গুম অধ্যাদেশ, এটি নিয়ে তো বারবার আলোচনা হচ্ছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এই জায়গাগুলোতে অসুবিধার কি আমাকে একটু বলেন। এটার মধ্যে তো কোনো অসুবিধা নাই যে গুমের শিকার, দেখেন একটা সংসদে সর্বোচ্চ মানে বিরোধী দল এবং সরকারি দল, দুই দলের মধ্যেই গুমের শিকার মানুষরা কিন্তু সংসদে এবার এমপি। সেই সংসদ কিভাবে করে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার জন্য প্রস্তাব আনে, এবং সেখানে যারা গুমের শিকার যারা ছিলেন তারা সংসদ, মানে আমি যদি বলি যে সরকারি দলে,
সেটা আমি বুঝতে পারি না, এটা আমার বোধগম্য হয় না যে কিভাবে আসলে তারা এটা মেনে নেন। যেমন আমি যদি বলি যে এখানে ইলিয়াস আলী, তার ওয়াইফ আছেন, হুমাম কাদের আছেন, তারপরে আমি যদি বলি বিরোধী দলে আছেন হচ্ছে ব্যারিস্টার আরমান। সুতরাং এই সংসদ থেকে তো আসলে আমরা এটা এক্সপেক্ট করি না যে এখানে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সেটি বাতিল হয়ে যাক। এবং দেখেন এখানে, এবং গুরুত্বপূর্ণভাবে সালাউদ্দিন আহমেদ তিনি নিজেও তো আসলে গুমের শিকার ছিলেন। তো মানে এই জায়গাতে উনি তো সংবিধানের নানান ফাঁকফোকর দিয়ে নানান কথা বলবার চেষ্টা করেন, কিন্তু এখানে আসলে ওনার ব্যাখ্যাটা কি? এবং এখানে বলা হচ্ছে যে এখানে যাতে সর্বোচ্চ শাস্তির কথা বলা হচ্ছে, যে সেটার জন্য নাকি ওনারা এটা ল্যাপস করে দিচ্ছেন, পরবর্তীতে ওনারা সংশোধন করবেন। কিন্তু সর্বোচ্চ শাস্তি অলরেডি অধ্যাদেশের মধ্যে আছে। অধ্যাদেশের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, এবং যদি জীবিত ফিরে আসে গুমের শিকার ব্যক্তি সেখানে যাবজ্জীবন আছে, এটা স্পষ্টভাবে লেখা আছে। তারপরে ওনারা বলছেন যে এটি নাকি 10 বছরের শাস্তি দেওয়া আছে, ওনারা মৃত্যুদণ্ড দিতে চান। তো এই অধ্যাদেশের বিষয়গুলো যারা আসলে বলছেন, মানে জাতীয় সংসদে দাঁড়িয়ে, তারা আসলে অধ্যাদেশগুলো পুরোপুরি পড়ে বলছেন কিনা এটি নিয়েও আমার সন্দেহ আছে। এবং দেখেন এই যে মানবাধিকার যেই অধ্যাদেশটি, এই অধ্যাদেশটি দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তারা তদন্ত করতে পারবে না এখন। তার মানে আমরা সেই 2009 সালের যেই অধ্যাদেশ সেখানে আমরা ফেরত যাচ্ছি, মানে এই 12 তারিখের পরেই। তার মানে যেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেই ঘটনার সাথে জড়িত সেই ঘটনার, তার মানে মানবাধিকার কমিশন সরাসরি সেটা তদন্ত করতে পারবে না। তাহলে আলটিমেটলি আমাদের এই যে এতদিনে আমরা এত সংস্কারের কথা বলছি, আমরা প্রাতিষ্ঠানিক দলীয়করণের বিরুদ্ধে কথা বলছি, তাহলে আলটিমেটলি কি হলো? তাহলে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে বিএনপি এই সংস্কার তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের মতো করে করতে চায়। তো এটা তো আসলে আমাদের এই মুহূর্তে কাম্য না।